নমস্কার, আমি আশুতোষ রানা। আজ কবি ও কথাকার অনিল ঘড়াই কাক ও অন্যান্য গল্প এই গল্প সংকলন থেকে একটি গল্প আমি পাঠ করছি। গল্পের নাম সর্বংসহা। হাওয়া থেমে গেলে গুমোট হয়ে আসে চারদিক। রোদ শেকড় চারিয়ে দেয় পিচ রাস্তায়, আর আন্ত্রিক রোগীর মতো তাপ উগলায় কালো পিচ। কলকাতার আকাশে রোদের জ্বলন কম নয়। রৌদ্রতাপ মানুষের ঘাড়ে চেপে শাসন করে পরিবেশ। রোদের কামড়ে হাঁপিয়ে উঠে সুব্রত একটা কাপড়ের দোকানের শেডের নিচে দাঁড়ালো। তার সারা শরীর ঘামের নদী। জামা ভিজিয়ে নুনের মানচিত্র ফুটে ওঠে পিঠের ওপর। এক বিরক্তিকর আবহাওয়ায় শুকিয়ে যায় গলা, জলতেষ্টা পায় ঘন ঘন। অবসাদ আর ক্লান্তিতে চলতে চায় না শরীর। ভারবাহী গাধার মতো নিজেকে মনে হয় সুব্রতর। এই গরমে সিগারেট টানলে আইঢাই করবে শরীর, সব জেনেও একটা সিগারেট ধরালো সে। দু টান দিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিল সে। এই গরমে ফুটপাথের ডাবলাকে তার নিজের মানুষ বলে মনে হলো। মাত্র 5 টাকায় একটা কচি ডাব ভাবা যায় না। কাটা ডাবে স্ট্র লাগিয়ে সে যখন টানতে যাবে, তখন অর্ণব তার পিঠের ওপর হাত রাখল। ঠোঁটে আলতো হাসি জড়িয়ে বলল, আরে সুব্রত যে, কেমন আছো? অর্ণবের হাসির ছোঁয়ায় হেসে উঠল সুব্রত। ডাব খাওয়া থামিয়ে বলল, ভালোই হলো, কলকাতায় একা ঘোরা যায় না। তারপর ডাবওয়ালাকে বলল, আর একটা ডাব দাও, কচি দেখে। অর্ণব স্ট্রয়ে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার লেখাগুলো পড়ছি, দারুণ হচ্ছে, লিখে যাও, তোমার একদিন খুব নাম হবে। লেখালেখির কথায় গরম বোধ কম হলো সুব্রতর। সে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, অনেক দিন পরে কলকাতায় এলাম। এখানে এলে বয়স কমে যায় সবার। মনে হয় আমারও কিছু করার আছে এই পৃথিবীর জন্য। অর্ণব দাঁত বের করে হাসল। তুমি ঠিকই বলেছ, কলকাতার লাইফটাই অন্য। এখানে এলে লড়াই করার মানসিকতা বেড়ে যায়। এখন তুমি কি করছো? একটা বই দোকান করেছি কলেজ স্ট্রিটে। সেই ব্যাটারি দোকানটার কি হলো? সুব্রতর প্রশ্নে নিরুত্তাপ চোখে তাকালো অর্ণব। ফ্যাসফ্যাসে গলায় বলল, ওটা কি ভদ্রলোকের ব্যবসা? আমি একজন ক্রিয়েটিভ মানুষ। যে হাত দিয়ে অ্যাসিড ঘাঁটতাম, সেই হাতে কি লেখা আসে? তাই ছেড়ে দিলাম, ছেড়ে বেঁচেছি। পাশাপাশি হাঁটতে হাঁটতে অর্ণব বলল, আমি একটা ছোটোখাটো পাবলিশিং খুলেছি, চলো দেখে আসবে। যদি তোমার ভালো লাগে তাহলে আমাকে একটা বই দিও, বইমেলায় প্রকাশ করব। অর্ণবের কথাগুলো ঠাস বুনোট তাঁতের শাড়ির চেয়েও চিত্তাকর্ষক। সুব্রত হাঁ হয়ে শুনছিল ওর কথাগুলো। অবশেষে ওরা কলেজ স্ট্রিট পাড়ায় এসে দাঁড়ালো। গলি ঘুপচি পেরিয়ে অর্ণবের বইয়ের দোকানে এলো সে। আলোকিত ঘরটা সর্বসাকুল্যে 6 হাত বাই 8 হাত। দুটো রুগ্ন বইয়ের তাক যেন টিবি হাসপাতালের দীর্ঘমেয়াদী রোগী।
এ ঘরে জানলা নেই, দরজা আছে একটা, আর আছে পলিশ তোরা খসে পড়া দেওয়াল। মাথার উপর ঘটাং ঘটাং শব্দে ঘুরছে একটা মানধাতার আমলের পাখা। সে পাখার হাওয়া গায়ে লাগিয়ে ঘর আলো করে বসে আছেন এক মহিলা। পরে জানা গেল ইনি মিলি মজুমদার, উদীয়মান কবি, যার প্রথম কাব্যগ্রন্থ বেরোবে অর্ণবের প্রকাশনী থেকে। অর্ণব সংশয় ভরা গলায় বলল, আমি রিস্ক নিয়ে ছাপছি, আশা করি বিক্রি করতে পারবো। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, এই টুলটায় আরাম করে বসো, আমি এখানকার ফেমাস লেমন টি নিয়ে আসছি। এই গরমে আর চা খাবো না। সুব্রত ভুরু কুঁচকালো। অর্ণব অদ্ভুত হেসে বলল, কলেজ স্ট্রিট পাড়ায় এলে চা খাবে না, এটা তো হতেই পারে না। চা এলো মগে, ভাঁড়ে চা ভাগ হলো। সুব্রত চায়ে চুমুক দিয়ে বলল, ব্যাটারির দোকানটা বেশ খোলামেলা ছিল, আলো বাতাস খেলতো, দোকানের পেছনের পুকুরটা ভারী চমৎকার। গরমের সময় ওখান থেকে ঠান্ডা হাওয়া উঠে আসতো। তা আসতো, তবে সেই হাওয়া জীবনের বাগানে গিয়ে লাগতো না। ওখানে পয়সা ছিল, কিন্তু মান সম্মান ছিল না। সবাই বলতো ব্যাটারিওয়ালা। চা খাওয়ার পরে ভাঁড়টা ফেলে দিতে যাচ্ছিল সুব্রত। অর্ণব তা ফেলতে দিল না। এঁটো ভাঁড়টা হাতে নিয়ে বলল, কলকাতার চায়ের ভাঁড়টাও কত সুন্দর। এখানে শুধু চায়ের ভাঁড় নয়, সব কিছুই সুন্দর। এই যে তোমার মুখোমুখি মিলি মজুমদার বসে আছে, সে কবি, অথচ দেখো গ্রামের পুকুর নয়, একেবারে নদী। অর্ণবের কথায় বিরক্ত হচ্ছিল সুব্রত। তার সেই বিরক্তিকে উপেক্ষা করে অর্ণব বলল, জানো, আগে মেলির নাম ছিল শকুন্তলা। আজকালকার দিনে শকুন্তলা কারোর নাম হয় নাকি? আমি ওর নামটা পাল্টে দিয়ে মেলি রাখলাম। ওই শকুন্তলা মণ্ডল থেকে হয়ে গেল মিলি মজুমদার। সুব্রতকে চুপ করে থাকতে দেখে অর্ণব বলল, তোমার বৌদির কথাই ধরো, গ্রামের বাড়িতে শাঁখা সিঁদুর পরে ও বউ হয়ে বসে আছে, ওতেই ওর আনন্দ। ওকে আমি কলকাতায় আনতে ভয় পাই। যা গাইয়া, আর কি নামের ছিরি, সাবিত্রী। কলকাতার কাজ সেরে গ্রামে ফিরে এলো সুব্রত। গ্রামের মিঠে হাওয়ায় সেই পুরনো ব্যাটারি দোকানটার সামনে দাঁড়িয়ে তার মনে পড়ল অর্ণবের হঠাৎ আধুনিক হয়ে ওঠার গল্প। ব্যাটারি দোকানের পেছনের পুকুরটাতে শাপলা ফুটে চাঁদকে ডাকছিল ইশারায়। কঞ্চির বেড়ার ওপর হেলে দুলে খেলছিল ঝিঙে ফুলের হলুদ মিছিল। রাস্তার এক পাশ ধরে হাঁটছিল সুব্রত। অর্ণবের না কুঁচু কথাগুলো তার মনে পড়ছিল বারবার। হঠাৎ মেয়েলি কণ্ঠে পিছন ফিরে তাকালো সে। সাবিত্রী বৌদি নিশ্চুপ পায়ে ধীরে ধীরে এগিয়ে এলো তার সামনে। চোখে মুখে উদ্বেগ আর জড়তা। নিজেকে গুছিয়ে নিয়ে সে শুধল, কবে এলে সুব্রত? বিষণ্ণতার ঢেউ উঠল সাবিত্রী বৌদির ঠোঁটে। মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথা তার চোখে মুখে। কলকাতা থেকে এলে তোমার বন্ধুর সাথে কি দেখা হয়েছিল? মুখে ম্লান হাসি নিয়ে সাবিত্রী বৌদি আবার শুধল,
তোমার বন্ধুর সাথে কি দেখা হয়েছিল? অনেক দিন তার কোনো চিঠি পাইনি, চিন্তায় আছি। সুব্রত পানসে হেসে বলল, সে ভালো আছে। কলেজ স্ট্রিট পাড়ায় পাবলিশিং খুলেছে, দু একটা বইও বেরোবে। ও, সাবিত্রী বৌদি যেন নিজেকে গুটিয়ে নিল। আমার শরীরটা ভালো যাচ্ছে না। এবার যদি দেখা হয় বলো ঘরে আসতে। দুটো বাচ্চা নিয়ে আমি গাঁয়ে পড়ে আছি। ওর কোনো ভ্রুক্ষেপ নেই। বছর পেরিয়ে গেল, এখন আর টাকা পাঠায় না। শুনেছি কলকাতায় কোনো মেয়ের পাল্লায় পড়েছে। আমার আর ভালো লাগছে না। ও এলে ওর হাতে ছেলে দুটো সঁপে দিয়ে আমি চলে যাব। মানুষ কত দূর যেতে পারে, ভাবল সুব্রত। সাবিত্রীর চোখে অশ্রু অন্ধকার হয়ে নেমে এলো। সুব্রত নিরুপায়। স্বচক্ষে সে সব দেখে এসেছে। তবু কোনো মতে সে সান্ত্বনা দিয়ে বলল, বৌদি কেঁদো না, ধৈর্য ধরো, এটাও জীবনের একটা পরীক্ষা। সাবিত্রী ফোঁপানি থামিয়ে অন্ধকার পথে চলে গেল। এই নারী সর্বংসহা, মৃত্তিকা, মৃত্তিকার ক্ষয় নেই।